বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি 46তম বিসিএসের পিএলডির গণিত সমাধান নিয়ে। নাম্বার 1 প্রশ্ন ছিল, নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? তো আমাদের এখানে একটা শর্টকাট টেকনিক আছে। এখানে কম্পেয়ার করতে বলছে 2/3-এর সাথে, অর্থাৎ 2/3 থেকে কোন সংখ্যাটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। এটা আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে 2/3-এর সাথে আমাদেরকে প্রতিটা ভগ্নাংশের গুণ দিতে হবে। 2/3-এর সাথে আমাদেরকে প্রতিটা ভগ্নাংশের গুণ দিতে হবে। প্রথম ভগ্নাংশ আছে 33/50। তো 2/3-এর সাথে যদি আমরা 33/50-কে গুণ দেই, তাহলে আমাদের ফার্স্টলি প্রথমত এই কাজটা করতে হবে, এই দিক দিয়ে একটা গুণ করতে হবে। এদিক দিয়ে যদি আমরা গুণ করি, 50 দুগুণে আমরা কত পাবো? 100 পাবো। সেকেন্ডলি এই দিক দিয়ে গুণ করতে হবে। এই দিক দিয়ে যদি আমরা গুণ করি, 3 33-এ কত হবে? 99। যেহেতু এখানে প্রথম ভগ্নাংশ 100, প্রথম সংখ্যাটি 199 থেকে বড়, 100 সংখ্যাটি 99 থেকে বড় হওয়ায় এখানে প্রথম ভগ্নাংশটি বড় হবে, দ্বিতীয় ভগ্নাংশটি কী হবে? ছোট হবে। এখানে আমাদের প্রশ্ন ছিল, নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? অবশ্যই আমাদেরকে এখানে বের করতে হবে 2/3 থেকে বড় ভগ্নাংশ কোনটি। সেকেন্ড, 2 নম্বর কম্পেয়ার করতে বলছে 8/11-এর সাথে। 2/3-কে আমরা যদি 8/11-এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখো এদিক দিয়ে কত পাই? 11 দুগুণে 22, 11 দুগুণে 22। কিন্তু এই দিক দিয়ে কত পাবো? 3 8 24। 24, এখানে 22 থেকে 24 বড়। যেহেতু 24 সংখ্যাটি বড়, 22 থেকে যেহেতু 24 সংখ্যাটি বড়, সেহেতু 2/3 থেকে 8/11 ভগ্নাংশটি বড় হবে। সুতরাং আমরা বলতে পারি এখানে 8/11টি সংখ্যাটি 2/3 হতে বড়। 8/11 ভগ্নাংশটি 2/3 হতে বড়। সেকেন্ড কোয়েশ্চন, এখানে বলছে যে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, এখানে কি কি দেওয়া আছে আগে সেটা আমাদেরকে ভাবতে হবে। এখানে দেওয়া আছে কিসের মান? আমরা মান জানি, বার্ষিক চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে P × 1 + r⁴n। এখানে P এর মান ছিল কত? P এর মান হচ্ছে 400 টাকা। এখানে P এর মান 400 টাকা প্লাস আর এর মান হচ্ছে 5%। 5% মানে কি? 5/100 n এর মান হচ্ছে 2 বছর। n এর মান 2 বছর, এখানে দিতে হবে 2। তারপর আমাদেরকে কী করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। 400 ইন্টু, এখানে যদি আমরা ক্যালকুলেশন কাটাকাটি করি, 5 একে 5, 5 20 100, তাহলে 1 + 1/20 টু দি পাওয়ার কত? 2। তারপরে কী হবে? 400 গুণিত 20 উপরে 21, তার উপরে স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 400 গুণিত স্কোয়ারটা 21-এর উপরেও আছে, স্কোয়ারটা 20-এর উপরেও আছে। তাহলে 21-এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 441, আর 20-এর উপরে স্কোয়ার দিলে 400। তাহলে 400 400 কাটো, উত্তর কত? 441। এটাই অ্যান্সার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 441। 3 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? প্রথম কথা হচ্ছে যে 100 থেকে বড়, তো আমাদেরকে আগে অনুপাতগুলোর যোগফল করার লাগবে, অনুপাত রাশিগুলো যোগ করার লাগবে। যে সকল অনুপাত রাশির যোগফল দিয়ে উক্ত সংখ্যাকে ভাগ করা যাবে, সেই সকল অনুপাত গ্রহণযোগ্য। অর্থাৎ 1 আর 9 যোগ করলে কত হয়? 10। 1 + 9 যোগ করলে 10, অর্থাৎ 300-কে 10 দ্বারা ভাগ করা যায়, 0 0 কাটা 30। আবার 2 + 3 = 5,
গ নম্বর অপশনটা 2 + 3 = 5, 300কে 5 দ্বারা ভাগ করা যায়, 5 × 6 = 30, 60। তার মানে হচ্ছে গ্রহণযোগ্য মানের মধ্যে পড়বে 1/9, 1:9 এবং 2:3। এই দুইটা মানের মধ্যে আমরা যে কোনো একটা মান গ্রহণ করতে পারবো, আর বাকি দুইটা অপশান গ্রহণ করা যাবে না, একবারে এগুলো নট। তো আমরা এখন চেষ্টা করি যে 300 হলে, তো এখন আমাদেরকে অঙ্কটা করতে হবে, যে কোনো একটা অপশান চেক করার জন্য অঙ্কটা অবশ্যই করতে হবে। আমরা কি জানি এখানে টোটাল যোগফল কত, 300, অনুপাতগুলো কত ছিল, 1:9। তো আমাদের নিয়ম হচ্ছে অনুপাত আর সেগুলো যোগ করার লাগে, 1 + 9 = 10, তারপর = 10, তারপর কী করতে হবে, তারপর হচ্ছে যে প্রথম সংখ্যাটি হবে 1/9/10, প্রথম সংখ্যাটি হবে 300 এর 1/10, 300 এর 1/10, একটা শূন্য কাটা, = 30। তার মানে কি হচ্ছে এখানে, যে প্রথম সংখ্যাটি কত বেরাচ্ছে, 30। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 270। দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 270, যেহেতু দুইটা সংখ্যার যোগফল 300। যেহেতু প্রথম সংখ্যাটি 30 হচ্ছে, এখানে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে অবশ্যই 100 হাতে বড়, 100 হাতে বড় হতে হবে সংখ্যা দুটি। তার মানে হচ্ছে এটা গ্রহণযোগ্য, এই মানটা আমাদেরকে নিতে হবে, বাকিটা ট্রাই করে দেখতে পারেন। নাম্বার অফ সাইন, 4 নম্বর প্রশ্ন কি বলছে, x² - 7x + 12 <= 0 এর সমাধান সেট কোনটি। তো x² - 7x + 12, আগে আমাদেরকে কি করতে হবে, x² - 7x + 12 এটাকে উৎপাদকে রূপান্তর করা লাগে। উৎপাদক করার নিয়ম কি, x² - 4x + 3x + 12 = x -3x হবে, x² - 3x + 12, এখান থেকে x কমন নিলে x - 4, -3 কমন নিলে x - 4, তাহলে x - 4 আর কি পাচ্ছি, x - 3। তারপরে হয় অথবা দিয়ে অঙ্ক করতে হয়, হয় অথবা দিয়ে যদি আমরা অঙ্ক করি তাহলে x সমান আমরা পাবো 4,3। তো x সমান পাবো 4,3, এদের মধ্যে আমরা কোন মানটা গ্রহণ করব। এখন আমাদেরকে এখানে সংখ্যা রেখায় বসাতে হবে 4, 3। তারপর আমাদের এখানে নিয়ম হচ্ছে যে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এখন আমরা কোন মানটা গ্রহণ করব, এখানে আমাদের অপশান দেওয়া আছে <<0> অর্থাৎ 0 এর সমান অথবা 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট কোনগুলো মান গ্রহণ করতে হবে, 0 থেকে ছোট মানগুলো হচ্ছে তোমার, 0 থেকে ছোট মানগুলো হচ্ছে নেগেটিভ, 0 থেকে ছোট মানগুলো কি নেগেটিভ, সেজন্য আমাদেরকে এই মানটা গ্রহণ করতে হবে। এবং 0 অর্থাৎ 3 সহ এবং 4 সহ এবং এদের মধ্যবর্তী সংখ্যাগুলো গ্রহণ, অর্থাৎ উত্তর হবে 3, 4, দুই পাশে থার্ড ব্র্যাকেটের মানে হচ্ছে যেখানে 3 সহ এবং 4 সহ এদের মধ্যবর্তী সংখ্যা বা মধ্যবর্তী মান। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বর প্রশ্নে বলা আছে x² + y² + z² = 2, xy + yz + zx, xy + yz + zx = 1 হলে x + 2y তার উপরে স্কোয়ার প্লাস y + z 2z তার উপরে হোল স্কোয়ার প্লাস z + 2x তার উপরে হোল স্কোয়ারের মান কত। তো এখানে যে মানটা দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে, আমরা আগে ওইটা তুলি। x + 2y তার উপরে স্কোয়ার প্লাস y + 2z তার উপরে স্কোয়ার প্লাস z + 2x তার উপরে হোল স্কোয়ার। তো আমাদেরকে এটা a + b হোল স্কোয়ারের সূত্র দিয়ে করতে হবে। a + b হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b²। কিন্তু যদি আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করি, a² + 2ab অর্থাৎ 8, 2ab অর্থাৎ 4xy প্লাস 4y² প্লাস y² প্লাস 4yz প্লাস z², তারপর কী হবে প্লাস z²
সরি 4z² এখানে হবে 4z² প্লাস z² প্লাস 4zx প্লাস 4x²। তারপরে যদি আমরা এগুলো যোগ করি তাহলে পাই 5x² প্লাস 5y² প্লাস 5z² এবং পাই 4xy প্লাস 4yz প্লাস 4zx। তাহলে ফার্স্টলি কমন যাবে এই তিনটা থেকে কি কমন যায় 5 কমন যায়, তিনটা থেকে কমন নিতে 5x² প্লাস y² প্লাস z² প্লাস এই তিনটা থেকে কমন নিতে হবে কি 4 কমন নিলে xy প্লাস yz প্লাস zx। তাহলে 5 এই x² প্লাস y² প্লাস z² এর মান দেওয়া আছে কত, x² প্লাস y² প্লাস z² মান দেওয়া আছে 2, একটার মান 2 আর একটার মান 1। তাহলে প্রথমটার মান হচ্ছে 2 প্লাস দ্বিতীয়টার মান হচ্ছে কি 1। তাহলে 5 দুগুণে কত 10 প্লাস 4 একে 4 ইকুয়াল 14। তাহলে এটার মান আমরা পাইলাম 14। এটা হবে অ্যান্সার। আশা রাখি বুঝতে পারছি। 6 নম্বর প্রশ্ন ছিল 3x - y = 3, 5x + y = 21 হলে x y এর মান কত। তো এটা অপনয়ন বা প্রতিস্থাপন যে পদ্ধতিতে করো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো আমরা এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। 3x - y = 3, 5x + y = 21। তো আমাদেরকে এটা কী করতে হবে, এই যে তুলে আনছি এখানে, আমাদেরকে এটা প্রথমে যোগ করার সিস্টেম কি প্লাস y মাইনাস y কাটা, তাহলে 5 আর 3 8, 8x = 24। তাহলে x = কী হবে 24/8 = 3, 3 8 24। এক্সের মান একে বসে, 1 নম্বর সমীকরণটা কী ছিল 3x - y, এক্সের মান একে বসাতে হবে, 3x - y ছিল, তাহলে 3 × 3 - y = 3 বা 9 - y = 3 বা 9 - 3 = y বা 6 = y। অতএব আমরা y এর মান পেলাম কত 6। তাহলে x এর মান পাইলাম 3 এবং y এর মান পাইলাম 6। তাহলে উত্তর হবে 3,6। গ নম্বরে আসি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হাফ ইন্টু 2x - 3 + 1 = 5 হলে x এর মান কত। বুঝতে পারছেন। তাহলে এখানে ছিল হাফ ইন্টু 2x - 3 + 1 = 5। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 1কে ওই পাশে পার করানো, 1কে ডান পক্ষে পার করাতে হবে। তাহলে হাফ ইন্টু 2x - 3 = 5 - 1 = 4। সেকেন্ড কাজ হচ্ছে এই 2কে পার করানো, এই 2কে পার করে গেলে ওদিকে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, এদিকে যেহেতু 2টা ভাগাকার আছে তাহলে 2x - 3 = 4 দুগুণে 8। আমাদের এখানে সূচকীয় পদ্ধতিতে নিয়ম হচ্ছে যে এদিকে যেহেতু 2 আছে ওইদিকে ভিত্তি 2 বানাতে হবে। সূচকীয় পদ্ধতিতে সমীকরণের উভয় পাশে ভিত্তি যদি সেম হয় তাহলে কাটা দেওয়া যায়, আবার পাওয়ারে সেম হলে কাটা দেওয়া যায়। অর্থাৎ 2x - 3 = 2³ আমরা কি বলতে পারি এখানে x - 3 = 3 বা x = 3 + 3 = 6। তাহলে আমরা এখানে x এর মান কত পাইলাম, আমরা x এর মান পাইলাম 6। 8 নম্বর প্রশ্নে আসি। 8 নম্বর প্রশ্ন ছিল log √8x = 3 পূর্ণ 1/3 হলে x এর মান নির্ণয় করো। প্রশ্ন ছিল log √8x 3 1/3 এটা ছিল। তো এটা থাকলে আমাদেরকে লগ এরকম অঙ্কের ক্ষেত্রে লগকে আমাদেরকে উঠে দিতে হয়। লগ উঠে দেওয়ার পরে আগে এক্সটাকে আমাদের এখানে লিখতে হবে, এই পাশে যে মানটা থাকবে ওটা আমাদেরকে এখানে লিখতে হবে। তারপরে এই মানটা হবে ভিত্তি, এই মানটা হবে ভিত্তি এবং এই মানটা হবে আমাদের এখানে পাওয়ার, এই মানটা হয়ে যাবে পাওয়ার। অর্থাৎ এটা ইকুয়াল
এইটার উপরে এটা হয়ে যাবে পাওয়ার। তাই এখানে আমি লিখতে পারি √8 আছে, তাই √8 ইকুয়াল টু আমরা তার উপরে এখানে লিখতে পারি 3 লিখতে পারি 3 লিখতে পারি, এবং তার উপরে লিখতে পারি 10। এখন আমরা এটা ক্যালকুলেট করে দেখি কী হয়। এই 8-এর উপরে √8 এর মানে হচ্ছে 8-এর উপরে কী আছে, হাফ আছে। তাহলে হাফের সাথে যদি আমরা 10/3 গুণ করি, তাহলে এখানে কী হবে, 10/3 গুণ করি 2 কে 2, 5 2 10। তার মানে আমরা পাচ্ছি 8-এর উপরে 5/3। তো 8-এর উপরে 5/3 মানে কি, এটা 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 কিউব, তার উপরে 5/3। আবার এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যেখানে কিউব আর এখানে নিচে 3 আছে, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কী হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 3 কাটা, তাহলে 2^5 থাকে। 2^5 মানে কি 32। তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 32। আশা রাখি বুঝতে পারছেন। এবার আসি 9 নম্বর প্রশ্নে। 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? 1 হতে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? এখন আগে এটা ভাবতে হবে যে 1000 হতে বড় 1000-এর 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 30 দ্বারা বিভাজ্য, যারা কি 30 দ্বারা বিভাজ্য। তো 1000 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্যের সংখ্যা হচ্ছে, আগে আমাদেরকে 30 দ্বারা ভাগ দিতে হবে। 30 দ্বারা কী করতে হবে, ভাগ দিতে। 0 0 কাটা 33.33, অর্থাৎ 33টা সংখ্যা, পূর্ণ সংখ্যাটা আমাদেরকে নিতে হবে। 1 থেকে 1000-এর মধ্যে 33টা সংখ্যা আছে যারা কত দ্বারা বিভাজ্য, যারা 30 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 33টা সংখ্যা পাইলাম, যারা কি 30 দ্বারা বিভাজ্য। কিন্তু এখান থেকে 16 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা সেগুলো ভাগ যাবে। তো 16 দ্বারা বিভাজ্যের সংখ্যা হবে, এখানে লসাগু করতে হবে।